নমস্কার, আমি শুভাঙ্কি। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আপনারা সকলে দেখছেন সমস্যার সমাধান। এবং সমস্যার সমাধান অনুষ্ঠানে যখনই আমি আসি, আমাদের সবার দুঃখ, কষ্ট, গ্লানি দূর করার জন্য যাকে আমরা পেয়ে যাই, আমাদের সকলের খুব প্রিয় ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড আমাদের সঙ্গে আছেন অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রীজি। অনেক অনেক স্বাগত আপনাকে স্টুডিওতে। এবং যখনই আমরা এই স্টুডিওতে আসি, আপনাদের সমস্যার কথা বলি, কিন্তু সমস্যার কথা বলার আগে আমরা কিন্তু ঠাকুরের নাম নিয়ে অর্থাৎ ভগবানের নাম নিয়ে অনুষ্ঠানটি শুরু করি। সেটাই করব আজকে। জয় শ্রীরাম রামকৃষ্ণ, জয় শ্রীরাম রামকৃষ্ণ, জয় শ্রীরাম রাম। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে অনেক কোশ্চেন অ্যান্সারের পালা রয়েছে, তো আমরা বেশি সময় নষ্ট করব না। দেখা যাক কি কোশ্চেন রয়েছে। ফার্স্টে চমক দাও। একের পর এক দর্শক কিন্তু আমাদেরকে কোয়েশ্চেন করছে। আপনারাও প্রশ্ন করতে পারেন, আপনাদেরও সমস্যার সমাধান হতে পারে। তার জন্য অবশ্যই আমাদের একটা ইনস্টাগ্রাম পেজ আছে, একটা ফেসবুক পেজ আছে এবং একটা ইউটিউব চ্যানেল আছে। সেটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে হবে, অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রী। সেখানে কমেন্ট করে আপনারা কিন্তু আপনাদের সমস্যার কথা ওখানে বলতে পারেন। আর প্রথম যে প্রশ্নটা আসছে কালসর্প যোগ, সেটা নিয়ে আসছে এবং আমাদের মেসেজ করেছে শ্রী নীলাদ্রি মুখোপাধ্যায় এবং আমাদের অনেক দিনের দর্শক। এবং জানতে পেরেছি তার বয়স 39 ইয়ার্স এবং তিনি পেশাগতভাবে একজন বেসরকারি চাকরিজীবী বা প্রাইভেট কোম্পানিতে জব করেন এবং কলকাতায় থাকেন। এবং বলছেন তার প্রশ্ন, কোনো একজন জ্যোতিষী আমাকে বলছেন আমার কুণ্ডলিতে কালসর্প যোগ আছে। শুনে আমি ভয় কাঁপছি। বললেন এই যোগ থাকলে জীবনে কিছুই হয় না, চাকরি যাবে, সংসার ভাঙবে, অকাল মৃত্যু হতে পারে। এটা কি সত্যি? আমি কি সত্যি এই যোগের শিকার? কি করব? দিশেহারা হয়ে আপনাকে এই প্রশ্নটা করেছে। প্রথমে একটা জরুরি কথা বলি, নীলাদ্রি বাবু, আপনি ভয়ে কাঁপছেন, এটাই সমস্যা। এবং সেই ভয়টা তৈরি করছেন ওই জ্যোতিষী যিনি আপনাকে অকাল মৃত্যু শব্দটা বলেছেন, তাই তো? আমি আজ আপনাকে সত্যিটা বলবো, কারণ জ্যোতিষশাস্ত্র ভয় দেখানোর জন্য নয়, পথ দেখানোর জন্য। কালসর্প যোগ কি আমাদের জানতে হবে, এর ব্যাখ্যাটা জানতে হবে। কালসর্প যোগ তৈরি হয় যখন কুণ্ডলিতে সমস্ত গ্রহ, সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু ও কেতুর মধ্যে আটকে যায়। রাহু একদিকে, কেতু অন্যদিকে, এবং বাকি সব গ্রহ দুয়ের মাঝখানে। এই যোগের নাম কালসর্প, অর্থাৎ কালের সর্প, সময়ের নাক পাশে আটকে পড়া। কিন্তু এখানেই একটা বড় প্রশ্ন আসে, কালসর্প যোগ কি শুধুই ক্ষতিকর? আমি যদি উত্তর দিই, সেই উত্তরটা হবে না। আমি যদি জ্যোতিষ বিশ্লেষণে যাই, কালসর্প যোগের দুটো দিক। ক্ষতির দিক, কালসর্প যোগ থাকলে জীবনে উত্থান পতন বেশি হয়। একটা জিনিস ভালো হলে অন্যটা খারাপ হয়। চাকরি ভালো হলে সংসারে সমস্যা, সংসার ভালো হলে স্বাস্থ্য খারাপ। এই যোগে মানুষ মনে করে আমি কখনো সম্পূর্ণ সুখী হতে পারছি না। শক্তিশালী দিক আছে এটা, শুনবেন। কিন্তু এই যোগে যারা জন্মেছেন তাদের একটা বিশেষ গুণ আছে, তারা সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি পরিশ্রমী, জেদি এবং লড়াকু। কারণ জীবন তাদের বারবার ঠেলে দিয়েছে, তাই তারা উঠতে শিখেছে, উঠবে, যত পড়বে তত উঠবে। জানেন কালসর্প যোগে কারা জন্মেছিলেন? পণ্ডিত জওহরলাল নেহেরু, ভারতের প্রথম প্রধানমন্ত্রী, তার কুণ্ডলিতে কালসর্প যোগ ছিলেন। সচিন তেন্ডুলকার, ক্রিকেটের ঈশ্বর, তারও কালসর্প যোগ ছিল। আব্রাহাম লিঙ্কন, আমেরিকার সবচেয়ে সম্মানীয় রাষ্ট্রপতি, তারও এই যোগ ছিল। তাহলে কি এই যোগে জীবনে কিছু হয় না? ইতিহাস বলছে উল্টো, এই যোগের মানুষরা সাধারণের চেয়ে অসাধারণ হয়। কালসর্প যোগের 12টি প্রকার, শুনবেন। রাহু কোন ভাবে আছেন তার উপর নির্ভর করে কালসর্প যোগ 12 রকম হয়। যেমন অনন্ত কালসর্প, কুলিক কালসর্প, বাসুকী কালসর্প, আরো অনেক কালসর্প। প্রতিটির ফলাফল
আলাদা। একজন ভালো জ্যোতিষী না দেখলে বলা সম্ভব নয় আপনার কোন প্রকার কালসর্পদোষ। যে জ্যোতিষী শুধু বলেন কালসর্প যোগ আছে, সর্বনাশ হবে, কিন্তু কোন প্রকার সেটা বলেন না। তিনি আপনাকে অসম্পূর্ণ তথ্য দিয়েছেন। একটা ছোট্ট কাহিনী বলি আপনাকে। নাগরাজ বাসুকীর মহিমা। সমুদ্র মন্থনের সময় ঈশ্বর ও অসুররা মিলে মন্দার পর্বতকে মন্থন দণ্ড বানালেন, কিন্তু মন্থন করার জন্য দরকার একটি রজ্জু, একটি দড়ি। তখন কে এগিয়ে এলেন? নাগরাজ বাসুকী। বাসুকী নিজেকে সেই দড়ি হিসেবে দিলেন। দেবতারা এক পাশ ধরলেন, অসুররা অন্য পাশ, আর বাসুকীর শরীর দিয়ে মন্দার পর্বত ঘুরতে লাগলো। জানেন সেই মন্থনের ফলে কি বেরিয়েছিল? অমৃত, অমরত্বের সুধা। কালসর্প যোগের মানুষের জীবনও ঠিক এরকম। তাদের শরীর দিয়ে জীবনের মন্থন হয়, দু পাশ থেকে টানাটানি চলে, কষ্ট হয়, কিন্তু সেই কষ্টের মন্থন থেকেই বেরিয়ে আসে অমৃত। বুঝলেন? অসাধারণ সাফল্য, অসাধারণ চরিত্র। নীলাদ্রি বাবু, আপনার জীবনের মন্থন চলছে, অমৃত বেরানোর সময় এখনো আসেনি, কিন্তু আসবে। কি বিশ্বাস করবেন কি করবেন না এটা আপনার ব্যাপার। বিশ্বাস করুন, কালসর্প যোগ সত্যি একটি শক্তিশালী যোগ, এটাকে অস্বীকার করবেন না, বিশ্বাস করবেন না। এই যোগে অকাল মৃত্যু হবে, এটা সম্পূর্ণ মিথ্যে। কোনো শাস্ত্রে এটা লেখা নেই। যে জ্যোতিষী এই কথা বলেছেন তিনি আপনাকে ভয় দেখিয়ে কিছু নিতে চাইছেন। জানেন কি করবেন? আপনাকে কিছু বিধি বলি। কোনো বিশ্বস্ত অভিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে কুণ্ডলী পুনরায় দেখান। কোনো প্রকারের কালসর্পযোগ সেটা জানুন, কোন প্রকারের জানতে হবে আপনাকে। কি করবেন না? আতঙ্কিত হবেন না। কোনো যোগ কাটানোর নামে লক্ষ টাকা পুজো করাবেন না। তন্ত্র প্রতিকার, নাগ পঞ্চমীর বিশেষ পূজা, বুঝলেন? প্রতি নাগ পঞ্চমীতে নাগ দেবতার পূজা করুন, দুধ অর্পণ করুন। ওম নাগাধিরাজায় নমঃ, ওম নাগাধিরাজায় নমঃ 108 বার জপ করুন। রাহু কেতু শান্তির মন্ত্র প্রতি বুধবার সন্ধ্যায় ওং ভ্রাং ভ্রিং ভ্রং স রাহবে নমঃ এবং ওং শ্রাং শ্রিং শ্রং স কেতবে নমঃ, দুটো মন্ত্র পরপর 54 বার জপ করুন। ত্র্যম্বকেশ্বর কালসর্প পূজা, নাসিকের কাছে ত্র্যম্বকেশ্বর মন্দিরে কালসর্প শান্তি পূজা অত্যন্ত কার্যকর। মধ্যমগ্রাম সারদাপল্লী 51 কালীবাড়িতে এটাও হয়। একবার সেখানে গিয়ে পুজো করান, দেখবেন কি হয়। ঘরেই সহজ প্রতিকার। প্রতিদিন সকালে একটি তামার পাত্রে জল নিন, তাতে কুশ ঘাস রাখুন, সেই জল দিয়ে মুখ ধোন। রাহু কেতুর প্রভাব ধীরে ধীরে কমে। একটা বিশেষ বার্তা দেব নীলাদ্রি বাবু, কালসর্প যোগের কোনো প্রকার আপনার কুণ্ডলিতে আছে সেটা কতটা শক্তিশালী এবং সেটা আপনার জীবনে কোন ক্ষেত্রে প্রভাব ফেলছে, এটা বিস্তারিত জানতে একবার আপনাকে আসতে হবে। আমি আপনাকে ভয় দেখাবো না, আমি পথ দেখাবো। কালসর্প যোগ অভিশাপ নয়, এটা ঈশ্বরের একটা বিশেষ পরীক্ষাপত্র। যে এই পরীক্ষায় পাশ করে সে সচিন হয়, নেহেরু হয়, আর যে ভয়ে বসে থাকে সে সাধারণই থেকে যায়। বুঝলেন? শেষে একটা কথা, একটাই কথা, আপনার জীবনে এখন যা হচ্ছে সেটা চিরকালের নয়। আপনার কষ্ট চিরকালের নয়, আপনার অপেক্ষা চিরকালের নয়। প্রতিটি গ্রহের একটা সময় আছে, প্রতিটি গ্রহের একটা নির্দিষ্ট সময় আছে। আসার সময়, যাওয়ার সময়, প্রতিটি দশার একটা শেষ আছে। প্রতিটি কষ্টের পরে একটা আলো আছে, শুধু সেই আলোটা কখন আসবে সেটা জানা দরকার। জানতে হলে একবার আসুন, শুধু জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান নিয়ে। যদি না থাকে আপনি আসলে হবে আপনার হস্তরেখা বিচার
দিয়ে বলা যায় সব। আমি বলবো আপনার জীবনের সবচেয়ে ভালো সময় কখন আসছে এবং সেই সময়ের জন্য এখন থেকে কিভাবে নিজেকে তৈরি করবেন। ঈশ্বর প্রতিটি মানুষের জন্য একটা সুন্দর সময় রেখেছেন। কেউ সেই সময়ে পৌঁছায়, কেউ পৌঁছায় না। যে জানে সেই সময় কখন সে পৌঁছায়, যে জানে না সে হয়তো ঠিক এক পা আগে থেমে যায়। আপনি থামবেন না, আপনাকে থামতে দেওয়া যাবে না। খুব ভালো কথা বলেছেন। যাব পরের প্রশ্নে। মাঙ্গলিক দোষ নিয়ে। এই প্রশ্নটা কিন্তু অনেকেরই মাথায় থাকে এবং অনেক রকম মানুষের মাথায় থাকে যে মাঙ্গলিক দোষ মানে হয়তো বিয়ে হবে না বা বিয়েতে বাধা বা কর্মক্ষেত্রে বাধা। এটাও কিন্তু অনেকে ভাবেন। তো তার জন্য আমাদের দর্শক মেসেজ করেছে রুমা সেন এবং তার বয়স 28 বছর এবং তিনি একজন ব্যাংক কর্মী, ব্যাংকে জব করে এবং তার বাড়ি দুর্গাপুরে। আমরা সেটা জানতে পেরেছি এবং তার একটা প্রশ্ন আছে। খুব ভালো প্রশ্নটা লিখেছে। আমার বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু পাত্রের মা কুণ্ডলী দেখে বললেন আমি মাঙ্গলিক এবং বললেন মাঙ্গলিক মেয়ে বিয়ে করলে ছেলে মারা যাবে। বিয়ে ভেঙে গেছে। আমি এই শব্দটা শুনে মনে হচ্ছে আমি যেন একটা অপয়া। আমার সত্যি কি এই দোষ আছে? এটা কি এতই ভয়ঙ্কর? জানতে চেয়েছি আপনার কাছে। প্রথমেই একটা কথা বলি রুমা দেবী, অপয়া এই শব্দটা আপনি নিজেকে বলছেন। এই একটা শব্দ একজন মানুষের মনকে কতটা ভেঙে দিতে পারে সেটা আপনি জানেন? আমি জানি। কিন্তু আমি আজ আপনাকে প্রশ্ন করি, যে পাত্রপক্ষ শুধু মাঙ্গলিক শব্দ শুনে বিয়ে ভেঙে দিল, না জেনে না বুঝে, তারা কি আসলে আপনার যোগ্য ছিল? আসুন তো সত্যিটা জানি। মাঙ্গলিক দোষ কি, আসল ব্যাখ্যা। মঙ্গল গ্রহ যখন কুণ্ডলীর প্রথম, দ্বিতীয়, চতুর্থ, সপ্তম, অষ্টম বা দ্বাদশ ভাবে থাকেন, কি বললাম, প্রথম, সপ্তম, অষ্টম বা দ্বাদশ ভাবে থাকে, তখন তাকে মাঙ্গলিক দোষ বলা হয়। কিন্তু এখানে একটা বিরাট সত্য আছে যা বেশিরভাগ মানুষ জানেন না। ভারতের মোট জনসংখ্যার প্রায় 40 থেকে 60% মানুষ মাঙ্গলিক, অর্থাৎ প্রতি দুজনে একজন। তাহলে কি প্রতি দুজনই বিবাহিত মানুষের একজনের স্বামী বা স্ত্রী মারা যাচ্ছেন? উত্তরটা না হবে। তাহলে এই ভয়টা কোথা থেকে এলো? কোথা থেকে এলো? আমি জ্যোতিষ বিশ্লেষণ করব। মাঙ্গলিক দোষের আসল অর্থটা, মঙ্গল কে, তার প্রকৃত পরিচয়। মঙ্গল হলেন আগুনের গ্রহ, শক্তি, সাহস, আবেগ এবং উদ্যমের কারক। তিনি যোদ্ধার গ্রহ। মঙ্গল যখন সপ্তম ভাবে থাকেন বিবাহের ঘরে, তখন তিনি সেই সম্পর্কে তার আগ্রাসী শক্তি নিয়ে আসেন। এর মানে সম্পর্কে উত্তেজনা বেশি হতে পারে, ঝগড়া হতে পারে, কিন্তু স্বামী মারা যাবে এই ব্যাখ্যা শাস্ত্রসম্মত নয়। এটা একটি কুসংস্কার। মাঙ্গলিক দোষ বাতিল হয় যখন, জ্যোতিষশাস্ত্রে মাঙ্গলিক দোষ বাতিল হওয়ার অনেক পরিস্থিতি আছে। বলবো, প্রথমত যদি উভয় পক্ষই মাঙ্গলিক হন, অনেকটা দোষ কেটে যায়। দ্বিতীয়ত, মঙ্গল যদি নিজের রাশিতে বা উচ্চ রাশিতে থাকেন, দোষের প্রভাব কমে যায়। তৃতীয়ত, কুণ্ডলিতে যদি বৃহস্পতির শুভ দৃষ্টি থাকে, মঙ্গলের দোষ অনেকটা নিয়ন্ত্রিত হয়। চতুর্থত, বয়স 28 পেরোলে মাঙ্গলিক দোষের প্রভাব স্বাভাবিকভাবে কমে যায় বলে অনেক শাস্ত্রজ্ঞ মনে করেন। একটা কাহিনী বলবো, পুরাণের কাহিনী। সীতা মাও কি মাঙ্গলিক ছিলেন? এটা জেনে অনেকে অবাক হবে। কিছু পণ্ডিত মত দেন যে মা সীতার কুণ্ডলিতে মাঙ্গলিক দোষের লক্ষণ ছিল, কারণ তার জীবনে বিবাহের পর কষ্ট এসেছিল, বনবাস, অপহরণ, অগ্নি পরীক্ষা, কি কি না কষ্ট এসেছিল। কিন্তু রামচন্দ্রের কি হয়েছিল? তিনি কি মারা গিয়েছিলেন? না, বরং রাম সীতার মিলন পৃথিবীর সবচেয়ে পবিত্র প্রেমের উদাহরণ হয়ে আছে। আর একটু ভিন্নভাবে ভাবুন, মহাভারতে দ্রৌপদীর বিয়ে হয়েছিল 5 জনের সাথে, 5 জন। তিনি কি মাঙ্গলিক ছিলেন? 5 স্বামীর একজনও কিন্তু দ্রৌপদীর কারণে মারা যাননি, তারা কুরুক্ষেত্রে জিতেছিলেন। রুমা দেবী, যে পাত্রপক্ষ এই কারণে বিয়ে ভেঙেছে
তারা শাস্ত্র না পড়ে সিদ্ধান্ত নিয়েছে। কি বিশ্বাস করবেন, কি করবেন না, বিশ্বাস করুন মাঙ্গলিক দোষ একটি বাস্তব গ্রহ অবস্থান, এটা অস্বীকার করবেন না। বিয়ের আগে কুণ্ডলী মেলান জরুরি, এটা মেলানো জরুরি। বিশ্বাস করবেন না মাঙ্গলিক মেয়ে বিয়ে করলে স্বামী মারা যাবে, এটা ভুল, এটা সম্পূর্ণ কুসংস্কার। কোনো শাস্ত্রে এটা সরাসরি লেখা নেই, লেখা নেই। একটা কাজ করুন, মাঙ্গলিক পাত্র খুঁজুন, দুজনেই মাঙ্গলিক হলে দোষ সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে যায়। কি করবেন না, নিজেকে অপয়া ভাববেন না, এটা আপনার ব্যক্তিত্বকে ধ্বংস করে। একটি বিশেষ তথ্য আপনাকে দেব। কুম্ভ বিবাহ একটি প্রাচীন পদ্ধতি। কুম্ভ বিবাহ একটি প্রাচীন পদ্ধতি। মাঙ্গলিক মেয়ে প্রথমে একটি কলসি বা পিপুল গাছকে বিবাহ করেন, তারপর সেই কলসি বা গাছকে বিধবা করা হয়, এতে মাঙ্গলিক দোষ কেটে যায় বলে বিশ্বাস করা হয়। বুঝলেন? তন্ত্রের একটা প্রতিকার বলবো। মঙ্গলবার বা মঙ্গলবারের সাধনা, প্রতি মঙ্গলবার হনুমান মন্দিরে সিঁদুর ও চামেলি তেল অর্পণ করুন। ওং অং অঙ্গারকায় নামাহ 108 বার জপ করুন। মঙ্গল শান্ত হলে দোষের প্রভাব কমে। লাল প্রবাল ধারণ করুন, লাল প্রবাল। মঙ্গলবার শুভ মুহূর্তে ডান হাতের অনামিকায় তামার আংটিতে লাল প্রবাল ধারণ করুন, মঙ্গলের শক্তি নিয়ন্ত্রিত হয়। কুম্ভ বিবাহ, যদি পরিবার চান তাহলে একজন বিদ্বান পণ্ডিতের মাধ্যমে কুম্ভ বিবাহ সম্পন্ন করুন। এটি একটি প্রাচীন শাস্ত্রীয় পদ্ধতি। জানেন রুমা দেবী, আপনার মাঙ্গলিক দোষ আসলে কতটা শক্তিশালী, বাতিল হওয়ার কোনো কারণ আছে কিনা, এবং আপনার জন্য কোন ধরনের পাত্র উপযুক্ত, এটা বিস্তারিত জানতে একবার আসতে হবে আপনাকে। আমি আপনাকে বলবো আপনার বিয়ের সঠিক সময় কোনটা। মাঙ্গলিক মানে অপয়া নয়, আবারও বলে দিচ্ছি, অপয়া নয়। মাঙ্গলিক মানে মঙ্গলের শক্তিতে পরিপূর্ণ। আগুনকে সঠিকভাবে ব্যবহার করলে সে রান্না করে, ভুলভাবে ব্যবহার করলে আগুনই পোড়ায়। আপনার মঙ্গলের আগুন সঠিক মানুষের সাথে মিলে একদিন পরিবারের উষ্ণতা হবে। আপনাদের সাথে এতক্ষণ আমি বললাম মঙ্গল নিয়ে, কিন্তু এই পর্বটা শেষ হলেও আমার কাজ শেষ নয়। কারণ এই পর্বে হয়তো আপনার প্রশ্নটা আসেনি, হয়তো আপনার সমস্যাটা এখানে বলা হয়নি, হয়তো আপনি এমন কিছু নিয়ে ভাবছেন যেটা আপনি কাউকে বলতে পারেননি। সেই কথাটা আমাকে বলুন, জয়দেব শাস্ত্রীকে বলুন, আমি শুনবো, বিচার করব। বিচার করব, শুধু বিচার করব তাই নয়, শুধু আপনার কুণ্ডলী দেখে বলবো গ্রহ কি বলছে। যদি কুণ্ডলী না থাকে আপনার হাত দেখে বলবো, জন্ম তারিখ, জন্ম সময় ও জন্মস্থান নিয়ে একবার আসুন, না থাকলে আপনি আসুন আপনার হাত দেখে। যে কথা কাউকে বলতে পারেননি সেটাও বলতে পারেন। এখানে সব কথা গোপন থাকে। একজন সত্যিকারের জ্যোতিষ শুধু গ্রহ দেখেন না, মানুষ দেখেন। কারণ গ্রহের চেয়ে মানুষ জটিল, মানুষের চেয়ে জীবন জটিল। সেই জটিলতাকে সহজ করে দেওয়াটাই জয়দেব শাস্ত্রীর কাজ। বুঝলেন? খুব ভালো কথা বলেছেন, এবং অনেকেই আছে যারা অনেক কষ্ট বুকের ভেতরে চেপে রাখে, কিছু শেয়ার করতে পারে না। তারা অবশ্যই একবার এসে যোগাযোগ করুন, কারণ আপনার মনের যে দুঃখ কষ্ট শোনার জন্য তো একজন লোক দরকার, এবং সেটা সঠিক প্রতিকার দেওয়া সেটাও ভীষণ দরকার। তো আমরা প্রত্যেকটা যারাই আমাদের দর্শক দেখছেন বা যারাই আমাদের এই অনুষ্ঠান ফলো করেন, অনেকেই জানে, অনেকেই আসেন চেম্বারে, তো এই প্রত্যেকটা মানে সমস্যার সমাধান তো হয়, আমরা কিন্তু কোনো প্রাইভেসিও মেনটেন করি, এটা হচ্ছে বিষয়। এবার যাব আমাদের পরের প্রশ্নে। পিতৃদোষ নিয়ে প্রশ্ন এসেছে, এবং প্রশ্ন যিনি করেছেন আমাদের দীর্ঘদিনের দর্শক অভিজিৎ ঘোষ, এবং জানতে পেরেছি তার বয়স 35 বছর, এবং তিনি একটা ছোট ব্যবসায়ী, আমরা সেটা বুঝতে পেরেছি, এবং তিনি তার বাড়ি অ্যাকচুয়ালি পৈতৃক বাড়ি বর্ধমানে। এবং প্রশ্ন তিনি খুব ভালো একটা প্রশ্ন করেছেন যে আমার বাবা 5 বছর আগে মারা গেছেন, তারপর থেকে আমাদের পরিবারে একের পর এক বিপদ আসছে। মানে এটা কিন্তু অনেকেরই সমস্যা থাকে, এবং বলছে ভাইয়ের বিয়ে ভেঙেছে, আমার ব্যবসায় ক্ষতি হচ্ছে, মায়েরও শরীর খারাপ।
একজন পণ্ডিত বলেন আমাদের পরিবারের পিতৃদোষ আছে, বাবার আত্মা নাকি এখনো অতৃপ্ত আছেন। এটা কি সত্যি? বাবার আত্মা কি সত্যি আমাদের ক্ষতি করছেন? জানতে চেয়েছে আপনার কাছে। প্রথমে একটা কথা বলি অভিজিৎ বাবু, আপনি বললেন বাবার আত্মা কি আমাদের ক্ষতি করছেন। এই প্রশ্নটা শুনে আমার মন ভারী হয়ে গেল। যে বাবা আপনাকে জন্ম দিয়েছেন, মানুষ করেছেন, তিনি কি মরার পরে সন্তানের ক্ষতি করবেন? এটা কি সম্ভব? আমি বলবো না, কখনোই ক্ষতি করে না। পিতৃদোষের অর্থ বাবার আত্মা ক্ষতি করেছে এই নয়। আগে জানতে হবে পিতৃদোষ কি, তাই তো? পিতৃদোষটা জানতে হবে, আসল ব্যাখ্যা জানতে হবে। পিতৃদোষ আসলে দুটো ভিন্ন জিনিস একসাথে বোঝায়। প্রথম অর্থ জ্যোতিষ শাস্ত্রীয় পিতৃদোষ, কুণ্ডলিতে সূর্য হলেন পিতার কারক, নবম ভাব হলো পিতার ঘর। যখন এই রবি মানে সূর্য দুর্বল হন বা পাপ গ্রহের প্রভাবে থাকেন এবং নবম ভাব পীড়িত হয়, তখন পিতৃদোষ তৈরি হয়। এর মানে পূর্বপুরুষদের কোনো অসম্পূর্ণ কাজ, অতৃপ্ত ইচ্ছা বা অশান্তি বংশধরদের জীবনে প্রতিফলিত হচ্ছে। দ্বিতীয় অর্থ ধর্মীয় পিতৃদোষ। যখন পূর্বপুরুষদের শেষ কার্য সম্পূর্ণভাবে না হয়, শ্রাদ্ধ তর্পণ না হয়, পিণ্ডদান না হয়, তখন তাদের আত্মা অতৃপ্ত থাকেন এবং তার প্রভাব পড়ে পরিবারে। কিন্তু এখানে একটা কথা পরিষ্কার করি, অতৃপ্ত আত্মা ক্ষতি করেন না, তারা অশান্তিতে থাকেন। সেই অশান্তির কম্পন পরিবারে পড়ে। তফাৎটা বুঝুন, ক্ষতি করছেন আর অশান্তিতে আছেন এক কথা নয়। পুরানো এক কথা মানে পুরাণের এক কাহিনী বলবো, কর্ণের পিতৃতর্পণ নিয়ে বলবো। মহাভারতে কর্ণের মৃত্যুর পরে একটি অদ্ভুত ঘটনা ঘটেছিল। কর্ণ স্বর্গে গেলেন, সেখানে তাকে সোনা রূপা রত্ন সব ধরনের খাবার দেওয়া হলো, কিন্তু তিনি খেতে পারছেন না, সবকিছু সোনা হয়ে যাচ্ছে, বুঝলেন? কর্ণ ইন্দ্রকে জিজ্ঞেস করলেন কেন? ইন্দ্র বললেন তুমি সারা জীবন দান করেছো, কিন্তু পূর্বপুরুষদের কখনো অন্ন পিণ্ড দাওনি, কারণ তুমি জানতে না তোমার প্রকৃত পিতা কে। কর্ণকে 15 দিনের জন্য পৃথিবীতে ফেরত পাঠানো হলো। সেই 15 দিনে তিনি পূর্বপুরুষদের তর্পণ করলেন, তারপর স্বর্গে ফিরে যথাযথ ভোজন পেলেন। এই গল্পের শিক্ষা কি হলো? পূর্বপুরুষদের তর্পণ একটি ঋণ শোধ। তারা আমাদের জন্য যা করেছেন তার কৃতজ্ঞতা জানানো। অভিজিৎ বাবু, আপনার বাবা আপনাকে বা আপনার বাবা আপনার শত্রু নন, তিনি অপেক্ষা করেছেন আপনাদের কাছ থেকে একটু ভালোবাসা পেতে। সেই ভালোবাসাই তর্পণ। কি বিশ্বাস করবেন, কি করবেন না, বিশ্বাস করুন পিতৃদোষ একটি বাস্তব যোগ। পূর্বপুরুষদের প্রতি কর্তব্য পালন জরুরি। বিশ্বাস করবেন না বাবার আত্মা আপনাদের ক্ষতি করছেন, একদম বিশ্বাস করবেন না। এটা সম্পূর্ণ মিথ্যা এবং অধর্ম কথা। কোনো পিতার আত্মা সন্তানের ক্ষতি করেন না। কিছু কাজ করুন, প্রতি বছর শ্রাদ্ধ করুন, পিতৃপক্ষে তর্পণ করুন, গরিবদের অন্ন দান করুন। বাবার নামে কি করবেন না, পিতৃদোষ কাটাতে কোনো প্রতারক পণ্ডিতকে বড় অঙ্কের টাকা দেবেন না। তন্ত্র প্রতিকার পিতৃপক্ষের তর্পণ, সর্বোচ্চ প্রতিকার প্রতি বছর ভাদ্র মাসের পিতৃপক্ষে গঙ্গা বা নিকটবর্তী নদীতে গিয়ে তর্পণ করুন। কালো তিল ও জল দিয়ে 3 বার পূর্বপুরুষদের নাম নিয়ে অর্পণ করুন। অমাবস্যায় বিশেষ দান, প্রতি অমাবস্যায় বাবার নামে কোনো গরিব মানুষকে ভোজন করান। এটাই সবচেয়ে সহজ এবং সবচেয়ে শক্তিশালী পিতৃদোষ নিবারণ। মহালয়ার বিশেষ কাজ, মহালয়ার দিন ভোরবেলা উঠে পিতার ছবির সামনে একটি প্রদীপ জ্বালান। ওং পিতৃভ্যো নমঃ 108 বার জপ করুন। সূর্যকে অর্ঘ্য দিন। প্রতিদিন সূর্যকে জল দেওয়ার সময় মনে মনে পূর্বপুরুষদের স্মরণ করুন।
সূর্য পিতার কারক, তাকে শক্তিশালী করলে পিতৃদোষ কমে। একটা বার্তা দেব আপনাদের। অভিজিৎ বাবু, আপনাকে বলছি, আপনার কুণ্ডলিতে পিতৃদোষ কতটা আছে, কোন গ্রহ এটা তৈরি করছে এবং কোন বিশেষ তর্পণ পদ্ধতিতে এটা কাটবে, এটা বিস্তারিত জানতে একবার আপনাকে আসতে হবে। পূর্বপুরুষরা আমাদের শেকড়, শেকড় যদি জল না পায় গাছ শোকায়। তর্পণ হলো সেই জল। পিতৃদোষ মানে পিতা শত্রু নয়, পিতৃদোষ মানে শিকড়, তৃষ্ণার্ত আছে, একটু জল দিন, গাছ আবার সবুজ হবে। বুঝলেন? তাই তো? একদমই তাই, খুব ভালো কথা বলেছেন। যাব পরের প্রশ্নে, রাজযোগ নিয়ে। এবং এটা নাকি মানুষের ভাগ্য আর কি পরিবর্তন করে দিতে পারে। তো সেক্ষেত্রে এরকম একটা প্রশ্ন করেছে শ্রী সৌমেন দাশগুপ্ত, এবং তার বয়স 37 ইয়ার্স, এবং তিনি একটা মাঝারি চাকরিজীবী এবং তার বাড়ি হাওড়াতে। এবং প্রশ্নটা খুব ভালো করেছে, যে বলছে জ্যোতিষশাস্ত্রে একটা কথা আছে, আত্মাং বৃদ্ধি, নিজেকে জানো। আমরা সারা জীবন বাইরের জগৎ জানতে চাই, কিন্তু নিজেকে জানি না। আপনার শক্তি কোথায়, আপনার দুর্বলতা কোথায়, আপনার সবচেয়ে বড় সুযোগ কখন আসবে, আপনার সবচেয়ে বড় বিপদ কোন সময়? এই প্রশ্নগুলোর উত্তর কুণ্ডলিতে আছে। কারণ কুণ্ডলী শুধু ভবিষ্যৎ বলে না, কুণ্ডলী বলে আপনি কে, আপনার ভেতর কি শক্তি আছে, সেই শক্তি কিভাবে ব্যবহার করলে আপনার জীবন পরিপূর্ণ হবে। জন্ম তারিখ, জন্ম সময় ও জন্মস্থান নিয়ে একবার আসুন, নিজেকে চিনুন। যে নিজেকে চেনে, পৃথিবীর কোনো শক্তি তাকে হারাতে পারবে না। কারণ সে জানে কোথায় তার আলো, কোথায় তার ছায়া, আর সেই জ্ঞানই তার সবচেয়ে বড় অস্ত্র। বুঝতে পারলেন? যাব পরের প্রশ্নে। একজন জ্যোতিষী বলছেন, সে বলছে আমার যে কুণ্ডলিতে নাকি রাজযোগ আছে। বললেন আমি একদিন অনেক বড় হব, কিন্তু আমি তো মাঝারি চাকরি করছি, সংসার কোনো মতে চলছে। রাজযোগ থাকলে তাহলে এখন এই অবস্থা কেন? এটা কি শুধু আমাকে খুশি করতে বলা, নাকি এটা সত্যি? প্রথমে একটা কথা বলি, সৌমেনবাবু, আপনার প্রশ্নটা অত্যন্ত বুদ্ধিমানের। রাজযোগ আছে অথচ অবস্থা ভালো নয়। কেন এই প্রশ্নটা বলে দিচ্ছে, আপনি সত্যিটা জানতে চান, মিষ্টি মিথ্যা নয়। তাহলে সত্যিটা বলছি, রাজযোগ জ্যোতিষশাস্ত্রের সবচেয়ে আলোচিত যোগ, কিন্তু এই যোগ সম্পর্কে সবচেয়ে বেশি ভুল ধারণা। এই যোগেই, রাজযোগ মানে রাজা হওয়া নয়। রাজযোগ তৈরি হয় যখন কুণ্ডলিতে কেন্দ্র ভাব, প্রথম, চতুর্থ, সপ্তম, দশম এবং ত্রিকোণ ভাব, পঞ্চম, নবম এর অধিপতিরা পরস্পর সম্পর্কিত হন। এই সম্পর্ক যদি দৃষ্টি বা পরিবর্তনের মাধ্যমে হতে পারে। রাজযোগের প্রকৃত অর্থ হলো এই যোগে যে মানুষ জন্মান, সে তার ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করে। রাজা না হলেও সে তার পরিবেশে রাজার মতো সম্মান পায়। আমি যদি জ্যোতিষ বিশ্লেষণে যাই, রাজযোগ কেন এখন কাজ করছে না? রাজযোগ আছে কিন্তু সক্রিয় হয়নি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। রাজযোগ কুণ্ডলিতে থাকলেই ফল দেয় না, ফল দেয় তখনই যখন সেই যোগের মহাদশা বা অন্তর্দশা চলে। জানতে হবে, এগুলি বুঝতে হবে, না বুঝলে হবে না। যদি আমি উদাহরণ দিয়ে বলি, ধরুন আপনার পঞ্চম ও দশম ভাবের অধিপতি জুতিতে রাজযোগ আছে, কিন্তু এখন চলছে শনির মহাদশা, শনি সেই যোগের অংশ নন, তাহলে রাজযোগ ঘুমিয়ে আছে। যখন সেই গ্রহের মহাদশা আসবে, রাজযোগ জেগে উঠবে। রাজযোগ কতটা শক্তিশালী এটাও তো জানতে হবে। রাজযোগের ফল নির্ভর করে ওই যোগটি কতটা শক্তিশালী তার উপরে। দুর্বল রাজযোগে সামান্য উন্নতি, শক্তিশালী রাজযোগে বিশাল পরিবর্তন। আমি যদি কাহিনী বলি, একটা পুরাণের একটা কাহিনী, বিক্রমাদিত্যের অজানার গল্প। সম্রাট বিক্রমাদিত্য ভারতের ইতিহাসের সবচেয়ে প্রতাপশালী রাজা। তার কুণ্ডলিতে শক্তিশালী রাজযোগ ছিল,
কিন্তু একটি গল্প আছে, বিক্রমাদিত্য জন্মের পর দীর্ঘ বছর কঠিন দারিদ্র্যে কাটিয়েছিলেন, জানেন এটা? তিনি জানতেন তার কুণ্ডলিতে রাজযোগ আছে, কিন্তু সেই যোগ তখনও সক্রিয় হয়নি। একদিন একজন বিদ্বান জ্যোতিষী তাকে বললেন, আপনার রাজযোগ সক্রিয় হবে অমুক বছরের অমুক মাসে। বিক্রমাদিত্য সেই দিন পর্যন্ত অপেক্ষা করলেন, নিজেকে প্রস্তুত করলেন, জ্ঞান অর্জন করলেন, শক্তি সঞ্চয় করলেন, এবং যখন সেই সময় এলো তিনি এক রাতেই রাজা হলেন। সোমেন বাবু, রাজযোগ আপনার কুণ্ডলিতে থাকলে সেটা কোথাও যাবে না, কিন্তু সেটা কখন সক্রিয় হবে সেটা জানা দরকার। কি বিশ্বাস করবেন কি করবেন না আপনার ব্যাপার। বিশ্বাস করুন, আমি যে কথাগুলি বলবো সেটা, রাজযোগ সত্যি একটি শক্তিশালী যোগ, এটা ঠিক। এটা আপনার জীবনে পরিবর্তন আনবে, এটাও ঠিক। আর কি বিশ্বাস করবেন না, রাজযোগ আছে মানে এখনই সব পাবেন। আমার তো রাজযোগ আছে, আমি কেন কোটিপতি হলাম না, আমি কেন বড়লোক হলাম না, এটা ভুল। সঠিক সময়ের অপেক্ষা করতে হবে, নিজেকে প্রস্তুত রাখুন। রাজযোগ সক্রিয় হলে সুযোগ আসবে, কিন্তু আপনাকে তৈরি হতে হবে। কিন্তু আপনি প্রস্তুত না থাকলে সুযোগ কাজে লাগবে না। আপনি কোটিপতি হবেন, বড়লোক হবেন, আপনার একটা মানে সোর্স নেই, তো ইনকামের সোর্সটা তো আনতে হবে। কি করবেন না, হাত পা ছেড়ে বসে থাকবেন না। রাজযোগ থাকলে সব হবে, এই ভেবে পরিশ্রম ছাড়বেন না। একটা প্রতিকার বলি, সূর্যের শক্তি বৃদ্ধি। প্রতিদিন তামার পাত্রে জল দিয়ে সূর্যকে ওং হ্রিং হ্রং সূর্যায় নমঃ মন্ত্রটা পাঠ করুন, 108 বার জপ করুন। সূর্য কেন্দ্রভাবের কারক, তাকে শক্তিশালী করলে রাজযোগ দ্রুত সক্রিয় হয়। বৃহস্পতির আশীর্বাদ নিন, প্রতি বৃহস্পতিবার হলুদ কাপড় পরুন, হলুদ মিষ্টি দান করুন। ওং বিং বৃহস্পতেও নমঃ জপ করুন। লক্ষ্মী নারায়ণের পুজো করুন, শুক্রবার মা লক্ষ্মী ও বিষ্ণুর একসাথে পুজো করুন। রাজযোগে লক্ষ্মী নারায়ণের সম্পর্ক সবচেয়ে শুভ। একটা বার্তা দেব আপনাকে সোমেন বাবু, আপনার রাজযোগ আসলে কতটা শক্তিশালী, কোন গ্রহের মহাদশায় এটা সক্রিয় হবে এবং সেই সময়টা কবে আসছে, এটা জানতে একবার আপনাকে আসতে হবে। সঠিক সময় জানলে আপনি নিজেকে তৈরি রাখতে পারবেন। রাজযোগ একটি বীজ, বীজ মাটিতে পোতা আছে, কিন্তু মাটির অপেক্ষা। সঠিক সময় সঠিক বৃষ্টি হলে সেই বীজ বট গাছ হয়। আপনার বীজ আছে, বৃষ্টির সময় জানতে হবে আপনাকে, সেটা জানুন। এই পর্বে যাদের গল্প বললাম তারা সবাই আপনার মতো সাধারণ মানুষ, কেউ শিক্ষক, কেউ ব্যবসায়ী, কেউ গৃহিণী, কেউ দিনমজুর, কিন্তু প্রত্যেকের কুণ্ডলিতে একটা গল্প ছিল। সেগুলি আলোচনা করব পরবর্তী অনুষ্ঠানে। আর যারা নিয়মিত আমার এই প্রোগ্রাম দেখছো তাদের সবাইকে বলবো যে সময়ের সাথে সাথে আমাদের চলতে হয়। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। নতুন কিছু নিয়ে আসছি। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।